যে ট্রাম্পের নীতিতে আমেরিকান যারা আছে তারা অত্যন্ত ক্ষুব্ধ এবং তারা মানে যে কোনো সময় যা কিছু করতে পারে। আজকে আমাদের এখানে একটা খবর বেরিয়েছে, সেই খবরটা হচ্ছে নো কিংস মিছিলে জনস্রোত। মানে মানুষ মনে করছে তিনি রাজার মতো ব্যবহার করছেন। ওয়াশিংটন থেকে শুরু করে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, টেক্সাস, বস্টন, ন্যাশভিল থেকে মিনিয়াপোলিস, সব কটা শহরে এই মিছিল হয়েছে। মিনেসোটা প্রদেশের মিনিয়াপোলিস সহ বাকি সব বড় শহরগুলো ছিল এই আন্দোলনের মূল কেন্দ্রবিন্দু। এই তাদের দাবি অন্তত 90 লক্ষ মানুষ রাস্তায় বেরিয়েছিলেন। পুলিশ প্রশাসনের তরফে অবশ্যই এখনো সংখ্যা নিশ্চিত করা হয়নি। ইরান যুদ্ধ, অভিবাসন নীতি থেকে শুরু করে দৈনন্দিন জীবনের খরচ এক ধাক্কায় অনেকখানি বেড়ে যাওয়া, মূলত এই বিষয়গুলি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনের শীর্ষকর্তাদের বিরুদ্ধে প্রতিবাদ দেখান মানুষ। আয়োজকদের বক্তব্য, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের স্বৈরাচারীর মতো শাসন করতে চান, প্রেসিডেন্ট ভাবি রাজার মতো আচরণ করছেন। তার মনে রাখা উচিত যে এদেশেই গণতান্ত্রিক পরিকাঠামো এখনো ভোট হয়, আর এদেশের মানুষের কথাই শেষ কথা। নো কিংস র্যালির জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে। প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাদের কুশপুতুর অসংখ্য পোস্টার, প্যাকার্ড হাতে ঘন্টার পর ঘন্টা জমায়েতে সামিল হয়েছে লক্ষাধিক মানুষ। আমি মেন অংশগুলো পড়ছি। লাখো মানুষ হেঁটেছেন ম্যানহাটনের দিকে। ওয়াশিংটন ডিসি লিঙ্কন মেমোরিয়াল আর ন্যাশনাল মল ছিল ভিড়ে পরিপূর্ণ। বিক্ষোভকারীদের মুখে ছিল পুট ডাউন দ্য ক্রাউন অ্যান্ড রেজিম চেঞ্জ বিগিনস অ্যাট হোম এর মতো স্লোগান। অনেক জায়গাতে বিক্ষোভে অংশ নিয়ে দেখা গেছে বিরোধী ডেমোক্র্যাট নেতা নেত্রীরাও এই বিক্ষোভে অংশ নিচ্ছে। আমি বলেছিলাম যে ডেমোক্র্যাট রিপাবলিকান এখনো নামেনি, ডেমোক্র্যাটরা বিরোধিতা করছে এবং ডেমোক্র্যাটরা ওই মিছিলে রাস্তায় নেতা নেত্রী যারা আছে তারা কিন্তু রাস্তায় বেরিয়ে পড়েছে। আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে ক্ষোভ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে এবং ট্রাম্পের গ্রাফ আগে যেটা 36 ছিল সেটা নেবে এখন দাঁড়িয়েছে 29-এ, মানে ক্রমশ পতন হচ্ছে। আর ট্রাম্প চাইছেন যে এই যে মিড টার্ম ইলেকশন তার আগে তাকে কিছু একটা করে দেখাতেই হবে, নইলে তিনি ইমপিচমেন্টের মুখোমুখি হবেন। আমি আপনাদের বলেছিলাম যে ওর ধার হচ্ছে $38 ট্রিলিয়ন। এই যুদ্ধকে খিঁচতে পারলে, লম্বা করে খেঁচো, একদম ওই 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে। অলরেডি এই যে 1.5 মাসে, এই এক মাস কয়েকদিন হলো, তাতে 2 ট্রিলিয়ন কিন্তু বেড়ে গেছে, মানে 40 ট্রিলিয়ন এখন ধার হয়ে গেছে মাত্র এই 1 মাসে। এত ধার বাজারে, এটা যদি এখন 8 মাস 10 মাস চালিয়ে যায় ইরান, তাহলে পরে ক্ষতির পরিমাণটা একবার ভাবুন। আমেরিকার অর্থনীতি কিন্তু ডুবে যাবে। কিন্তু ইরানকে কি ছেড়ে দেবেন ট্রাম্প ভাবছে ইরানকে আমি জব্দ করেই ছাড়বো। তা এখন কি করছে, এবার স্থলবাহিনী অভিযানের কথা ট্রাম্প ভাবছেন। একবার গিয়ে দেখো, তোমাদের এই যে জেরাল্ড ফোর্ড, আব্রাহাম লিঙ্কন, নিমিটজ, যে সমস্ত জাহাজগুলো আছে, রণতরী, বিশাল বিশাল রণতরী, এই যে জেরাল্ড ফোর্ডকে এমন মিসাইল মেরেছে, সে 1000 নটিক্যাল মাইল দূরে চলে গিয়েছে। এখন সে জাহাজ মোটামুটি বসে গিয়েছে, 16 মাস 18 মাসের আগে তার আর কার্যকরিতা থাকবে না, কারণ রানওয়েটাই নষ্ট হয়ে গিয়েছে। ওইটা দেখে এখন আব্রাহাম লিঙ্কনকেও আরো 800 নটিক্যাল মাইল পিছিয়ে দেওয়া হয়েছে। নিমিটজকে মাঝপথেই আটকে দেওয়া হয়েছে। তাহলে পরে তোমার সৈন্য যাবে কি করে? আর তুমি পাঠাবে 4.5 লাখ 4 লাখ সৈন্য পাঠাবে। 4.5 লাখ সৈন্য পাঠানোর জন্য
তুমি যে জাহাজ নিয়ে যাচ্ছ সেই জাহাজ তো ভিড়বে, তারপর তো এবার 1000 কিলোমিটার পথ আছে, হেলিকপ্টারে পৌঁছাতে পারবে? কতজন গিয়ে পৌঁছাবে? একটা হেলিকপ্টারে 1000 হেলিকপ্টার লাগিয়ে দাও, তাহলেও কিন্তু তার আগেই কিন্তু যখনই প্যারাশুট করে নামবে তার আগেই কিন্তু গুলি করে করে দেবে। এখানে ইরান সরকারিভাবে বলেছে, ইরানের সরকারি সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে সে দেশে পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিফাব বলেছেন, শত্রুরা প্রকাশ্যে আলোচনার কথা বলছে আর লুকিয়ে লুকিয়ে আক্রমণের কথা পরিকল্পনা করছে। ওরা জানে না আমাদের সেনা ওদের জন্য অপেক্ষা করছে, এলি আক্রমণ চালাবে, তাদের আঞ্চলিক সহযোগীদেরও সাজা দেবে। মানে ওই আপনার যত উপসাগরীয় দেশগুলো রয়েছে, আমাদের সংকল্প এবং আত্মবিশ্বাস বাড়ছে, আমরা শত্রুর দুর্বলতা জানিও। দুর্বলতা মানে ওই যে সমস্ত উপসাগরীয় দেশগুলো রয়েছে এবং ইসরায়েল রয়েছে, সেইটা বলেছিলাম। বাঘকে খোঁচাস না, ঘুমিয়ে আছে থাক, তার লেজ ধরে টানাটানি করিস না। ইরানে অনেক সমস্যা আছে, ইরানে প্রচুর অত্যাচার হতো, এগুলো ঠিক, কিন্তু ইরান কিন্তু ধীরে ধীরে আবার স্বাভাবিক মানে সমাজ জীবনে ফিরে আসছিল। এখন কিন্তু মেয়েদের আর বোরকা পরে চলতে হয় না, মেয়েদের মাথার কাপড় দিয়ে দিলেই হয়ে যায়। এরকম টিভিতে আপনারা যদি মোবাইলে যদি আপনারা সার্চ করেন যে ইরান ট্রাভেল ব্লগ, আপনি দেখতে পাবেন ওখানে মেয়েরা কিভাবে, আপনি শুধু মেয়েদের চোখের দিকে তাকাতে পারবেন না এবং মেয়েদের ছবি তুলতে পারবেন না, এই হচ্ছে বাধ্যবাধকতা। এছাড়া আপনি করুন যা খুশি করুন, যা খুশি মানে অন্যায়টা না করে তাদের আইন মেনে। কিন্তু ট্রাম্প তিনি ওসব মানেন না, তাকে কিছু করে দেখাতে হবে। এই করে দেখাতে গিয়ে ট্রাম্পের তো আরো মুখ পুড়বে, আমি প্রথম দিন থেকে বলে আসছি, আরো মুখ পুড়বে এবং দেশের অর্থনীতির 12:30 বাজিয়ে উনি ছেড়ে দেবেন। এই যে অর্থনীতি ডুববে না, ওই মিড টার্ম ইলেকশন আসা অবধি, মিড টার্ম ইলেকশন আস্তে আস্তে তো অক্টোবর নভেম্বর, মিড টার্ম ইলেকশন আসা অবধি যদি 1 মাসে $2 বিলিয়ন যদি তার হয় ধার বেড়ে যায়, তাহলে 8 মাসে সেটা কোথায় গিয়ে পৌঁছবে? সুতরাং আমি হিসেবটা আমার ঠিকই ছিল যে ওকে টানলে পরে ও লম্বা একেবারে 50 ট্রিলিয়নে পৌঁছে যাবে, মুখ থুবড়ে পড়ে যাবে অর্থনীতি মুখ থুবড়ে যদি পড়ে যায়, তাহলে পরে সারা বিশ্বের উপরে দাদাগিরি বা ছড়ি ঘোরানো কিন্তু ট্রাম্পের বন্ধ হয়ে যাবে। ট্রাম্পের কেন, আমেরিকার যে প্রেসিডেন্ট আসবে তাকে কিন্তু এবার ভেবে চিনতে কাজ করতে হবে। প্রথম তো ভিয়েতনামে মার খেলো, তারপর আফগানিস্তানে একবার ল্যাজ গুটিয়ে চলে এলো। আপনারা তো দেখেছেন আফগানিস্তান, ভিয়েতনাম আপনারা দেখেছেন, এখন এই ইরান দেখুন। আমি বলেছিলাম ওপর থেকে বোমা মেরে শহরটাকে গুলিয়ে দেওয়া যাবে, কিন্তু ভেতরে পা না রাখলে, বুটস অন গ্রাউন্ডস না হলে কোনো দিন দখল করা যাবে না। আপনারা কি করেছে, ট্রাম্প কি করেছে, সব সময় 48 জনকে ঢুকিয়ে দিয়েছে, একে সহ ধর্মগুরু সহ 48 জনকে, প্রতিরক্ষা মন্ত্রী সহ সবাইকে ঢুকিয়ে দিয়েছে মাটির নিচে। আর কোনো কিন্তু মানে উল্লেখযোগ্য লক্ষ্য অর্জন তিনি করতে পারেননি। ফলে এবার যদি উনি সৈন্য প্রবেশ করান, তাহলে কত বডি ব্যাগ যে পড়বে সেই হিসেব হয়তো আপনি আমি জানবো না, কিন্তু একদিন না একদিন কিন্তু ওই ভিয়েতনামের মতো কিন্তু হয়তো 15 বছর 20 বছর বাদে হয়তো আমরা জানতে পারবো যে ইরানের যুদ্ধে কত বডি ব্যাগ পড়েছে। এই 6টা উপসাগরীয় অঞ্চলে যে করা আপনার মিসাইল এবং ড্রোন মেরেছে, কত বডি পড়েছে, কত বডি ব্যাগ তো দেশে গেছে, সেটাও কিন্তু এই মিছিলের একটা মানে কারণ। যাই হোক, দেখতে থাকুন এখন। তবে আমেরিকা লম্বা যুদ্ধে ফেসে গেছে, ট্রাম্প বাবু এখন বেরোবার কোনো পথ নেই। তাহলে একেবারে হাত তুলে বলবো আমি স্যারেন্ডার করছি, আমি তাহলে বেরিয়ে যাচ্ছি, এই করতে হবে। আর না হলে পরে তাকে যুদ্ধ চালিয়ে যেতে হবে মুখ রক্ষার জন্য। দেখা যাক উনি কোনটা করেন। অনেক লম্প করার পর শেষ পর্যন্ত ট্রাম্প বাবু মোদি শরণং গচ্ছামি, কাল রাতে
মোদিকে টেলিফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা বেঁধেছে তাতে মোদির হস্তক্ষেপ চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আপনার সঙ্গে তো সম্পর্ক ভালো, আপনি একটু বুঝিয়ে দেখুন। এর আগে তো ডোনাল্ড ট্রাম্প অনেক হুঙ্কার টুঙ্কার মারলেন যে আমি ন্যাশনাল গ্রিড উড়িয়ে দেবো। তারপর আবার ডিগবাজি খেলেন, ডিগবাজি খেয়ে বললেন যে আমি 5 দিন সময় দিলাম, এই 5 দিনের মধ্যে যা করার তোমরা করো, যদি শান্ত হয়ে যাও শান্ত হও, নাহলে পরে আমরা ধ্বংস করে দেবো। এখন ডোনাল্ড ট্রাম্প দেখছেন যে এখন এখান থেকে বেরোতে গেলে নরেন্দ্র মোদীর সাহায্য ছাড়া বেরোনো যাবে না, কোনোভাবেই বেরোনো যাবে না। কারণ নরেন্দ্র মোদীর সঙ্গে ইরানের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো। আর রাশিয়া পরিষ্কার বলে দিয়েছে যে আমি ইরানকে হেল্প করব। আপনি যদি ইউক্রেনকে হেল্প করতে পারেন, আমি তাহলে ইরানকে হেল্প করব কেন? এই ফোন কলটা আসার পরেতে হঠাৎ একটা নিউজ এলো, সেটা রাশিয়া একটা নিউজ চ্যানেল, নিউজ পোর্টাল, তারা একটা নিউজ করলো যে মোদি, আমাদের কাগজে এখনো বেরোয়নি, যে মোদি ট্রাম্পের সঙ্গে এই মোদি পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো আসছেন। এখনই মস্কো আসছেন তিনি কি করতে? এক হচ্ছে তেল নিয়ে একটা সমস্যা আমাদের আছে, আমরা একটা ভুল করেছিলাম, আমরা জানতে পেরেছিলাম, বুঝতে পেরেছিলাম যে কূটনৈতিক মহল থেকে একটা গড়বড় একটা হবে ইরান, ইসরায়েল এবং আমেরিকা নিয়ে, কিন্তু আমরা সতর্ক হইনি। আমরা ওই শীতকালের সময় আমরা 10 মিলিয়ন ব্যারেল করে কিন্তু আমরা কম নিয়েছি। কারণ মোদিজি এই হিসাবে একটা গন্ডগোল করেছিলেন যে হরমুজ এটা প্রণালীটা বন্ধ করে দেবে, এই আশঙ্কাটা মোদিজি করতে পারেননি। এটাকে যে এরা ইরান ব্যবসায়িক হিসেবে ধরে নেবে, সেটা মানে মোদিজি কল্পনা করতে পারেননি। এখন তারপরে কি হয়েছে, মোদিজি এখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার পরপরই তারপর ফোন করেন পুতিনকে। পুতিন সঙ্গে সঙ্গে বলেন, ঠিক আছে আপনি চলে আসুন, আমরা বসে এখানে কথা বলবো। তাই সেই খবরটাও বেরিয়েছে যে পুতিন ডেকেছেন, পুতিনের সঙ্গে গিয়ে কথা বলবেন। এখন শুধু তো তেল নয়, এখন আমরা যে তেলটা এখন পাচ্ছিলাম সেই তেলটাতে আমাদের বাড়াতে হবে, আবার 10 মিলিয়ন ব্যারেল করে বাড়াতে হবে। তাছাড়া আমাদের আরো তেল চাই। যদিও আমাদের 2টো জাহাজ আগে এসেছিল, পরে 2টো জাহাজ আরো এসছে, এখনো 20টা জাহাজ কিন্তু ওইদিকে পড়ে রয়েছে, পারস্য উপসাগরে পড়ে রয়েছে, তারা কিন্তু হরমুজ প্রণালী বেরোতে পারেনি। এখন এই যে জটিলতা বেঁধেছে, এই জটিলতা কাটবে কি করে? ট্রাম্প বুঝে গিয়েছেন তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি ঘরে বাইরে নানান ধরনের চাপে আছেন। তিনি এখন উল্টোপাল্টা বকেন। আগে যখন যুদ্ধ শুরু হয়েছিল তখন কিন্তু ঘুম থেকে উঠে তিনি ডিসিশন নিয়ে নিয়েছেন যে আমি 3 দিনে ভেনেজুয়েলার মতো প্রেসিডেন্টকে যেমন তুলে নিয়েছেন, ট্রাম্পকে একে আমি ইরানের খামেনিকে আমি ওরকম তুলে নিয়ে আসবো, আর না হলে পরে বোমা মেরে উড়িয়ে দেবো। B-52 দিয়ে B-2 দিয়ে তিনি বোমা মেরে একদম খামেনির পরিবার শুদ্ধ সবাইকে সম্ভবত শেষ করে দেন। আমরা যা খবর পেয়েছি, বেঁচে আছেন কি অন্যত্র চলে গিয়েছেন সে খবর আমরা জানি না, এখন অন্তত প্রকাশ্যে আসেনি। তবে মনে হয় খামেনি নেই। এখন তারপরেও যে ইরানকে জব্দ করা যাবে না, আমি বলেছিলাম ইরানের স্ট্র্যাটেজিক ডেপথ এত বেশি, আপনি ইরানে হাত দিয়ে হাত পোড়ালেন। ইরান আপনি জীবনে জয় করতে পারবেন না, কারণ ইরান অনেক বড় দেশ, অনেক প্রাচীন দেশ, প্রাচীন সভ্যতা। কোনো প্রাচীন সভ্যতাকে ঝপ করে এরকম জয় করা সম্ভব নয়। এখন যখন দেখছেন যে এত বোমা মেরেও কিছু হলো না, আমি ধ্বংস করতে পারলাম না, আমার অবজেক্টিভই আমি পৌঁছাতে পারলাম না। আমি কি বলেছিলাম, আমি নিউক আমি তৈরি করতে দেব না,
আমি মিসাইল আমি তৈরি করতে দেব না, আমি কোনো রকম এনরিচমেন্ট করতে 90% এনরিচমেন্ট করতে দেবো না, তুমি 15% এনরিচমেন্ট করো, যেটা তোমার জ্বালানির কাজে রাখবে সেটা করো। ইরান বলেছিল ঠিক আছে আমি করব না। তা সত্ত্বেও ইসরায়েলের চাপে আমেরিকা এই যুদ্ধে নেমে পড়ে। এখন যেভাবে অর্থ নষ্ট হচ্ছে এবং ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনেছেন ইতিমধ্যে ট্রাম্পের দেশে আমেরিকায় গ্যালন পিছু $3 ওপরে বেড়ে গেছে। সেটা আবার সমস্ত ট্রান্সপোর্ট ক্ষেত্রে প্রযোজ্য হয়ে গেল। তার আগে ট্যারিফ বসিয়েছেন, সেই ট্যারিফে ক্ষতিগ্রস্ত হয়েছে আমেরিকানবাসী। এইবারেতে তেল যখন এই অবস্থা হয়ে পৌঁছেছে, এখন $1 করে যখন বেড়ে গেছে লিটারে, মানে গ্যালন $3 বেড়েছে, তখন দেশবাসী খেপে গেছে। এখন এখন আমাদের ট্রাম্পবাবু বলছেন যে আমি নিজের মতো করে করিনি, আমার এরা বুদ্ধি দিয়েছিল, আমি তাই করেছিলাম। মানে এখন ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছেন। অথচ আমি আপনাদের বলেছিলাম, পেন্টাগনের আমি কাগজও দেখিয়েছিলাম, পেন্টাগন পরিষ্কার বলেছিল যে এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। সিআইএ বলেছিল এই যুদ্ধে যাওয়া ঠিক হবে না। উনি কারোর কথা শোনেননি, উনি মনে করছিলেন মাদুরের মতো আমি একেও ধ্বংস করে দেবো, আমি ওইখানে তেলের ঘাঁটি আমি দখল করব। তেল নিয়ে যত সমস্যা, পৃথিবীতে যেখানে তেল আছে সেখানে আমেরিকা গিয়ে দাদাগিরি করে। এখন ট্রাম্প বুঝতে পারছেন যে যতটা উনি সহজ ভেবেছিলেন এখন অতটা সহজ নয়, ফলে এখন ওনাকে বিকল্প পথ ধরতে হচ্ছে। বিকল্প পথটা কি? এখন একমাত্র নরেন্দ্র মোদী ভরসা। নরেন্দ্র মোদীর সঙ্গে যখন ইরানের সম্পর্ক ভালো, রাশিয়ার সম্পর্ক ভালো, এই তারপর নরেন্দ্র মোদী ট্রাম্পের ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে পুতিনকে ফোন করেন। পুতিন বলেন ঠিক আছে আপনি চলে আসুন, আমরা এখানে বসে কথা বলে নেব। অর্থাৎ যুদ্ধটা শেষ করা অথবা আপনার হরমুজ প্রণালী খোলা নিয়ে একটা আলোচনার রাস্তা হয়তো খুলতে পারে। আমি বলেছিলাম একটা কথা বহুদিন আগে, যে এই যুদ্ধ থামাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র মোদী, এছাড়া আর কেউ পারবে না। কারণ মোদীর সঙ্গে সবার সম্পর্ক ভালো। এখন এই যে তেল, এখন আমাদের দেশে কিন্তু তেল কিন্তু অত্যন্ত মানে কি বলবো, টান রয়েছে, তেলের টান রয়েছে। গ্যাসের টান তো প্রবল। গ্যাসের মানে অটো যেগুলো চলে গ্যাসে এবং যে গাড়িগুলো গ্যাসে চলে, সেগুলো লম্বা লাইন দেখা যাচ্ছে আপনার পেট্রোল পাম্পের সামনে। তেলের এখনো কোনো সমস্যা দেখা দেয়নি, কিন্তু আভ্যন্তরীণ যার আমাদের ঘাটতি, সেই ঘাটতি পূরণ করতে গেলে আমাদের এখানে এখন তেলের ভান্ডার চাই। তেল না হলে আমরা এখন দিতে পারবো না, তেল কাউকে হয়তো দিতে পারবো না। বাংলাদেশ তেল চেয়েছে, বাংলাদেশের অনেক কাগজে লেখালেখি হচ্ছে বা ভারত তেল দেবে, কিন্তু সরকারি স্তরে এখনো পর্যন্ত ভারত কিন্তু কনফার্ম করেনি যে তেল দেবে। এখন যদি তেল দেয়, যদি তেল আসে, উদ্বৃত্ত হলে তবেই তো দেবে। আপনার ঘরে যদি খাবার উদ্বৃত্ত হয় তবেই তো আপনি দেবেন। এখন সম্পর্ক যদি ভালো থাকতো তাহলে পেট কেটেও হয়তো দিতে পারতো, কিন্তু সম্পর্কটা এমন জায়গায় পৌঁছেছে সেখানে এখন আর পেট কেটে দেওয়ার ব্যাপারটা নেই। এখন তারেক রহমান তো এখন মানে ঠিকঠাক মানে ভারতের পছন্দ হচ্ছে না। তারেক রহমানের ভাবসাব কিন্তু ঠিক নয়, যার জন্য তারেক রহমানের ভারত ভিজিট সম্পর্কে কিন্তু অদ্ভুত একটা শৈথল্য দেখা যাচ্ছে। অথচ এখানে খলিলুর রহমান 8 তারিখে সম্ভবত আসছেন জয়শঙ্করের সঙ্গে দেখা করতে। তারপরেই হয়তো ঠিক হবে যে আদৌ তারেক রহমান ভারতবর্ষে আসতে পারবেন কিনা। এখন উনি মরিশাস কোথায় যাবেন, ওই আমাদের আপনাদের খলিলুর রহমান মরিশাস যাওয়ার পথে, সেখানে জয়শঙ্করও যাবেন, পৃথকভাবে যাবেন। সেখানে আলোচনা হওয়ার আগে এই আলোচনাটা হচ্ছে। এখন ট্রাম্প শেষ পর্যন্ত উল্টি খেয়ে পাল্টি খেলেন, এটাকে সোজা কথা বলা যায়, উল্টি খেয়ে পাল্টি খেলেন। সেই এসে আপনার নরেন্দ্র মোদীর
কাছে স্মরণ নিতে হলো যে আপনি দয়া করে একটা যুদ্ধটা থামানোর ব্যবস্থা করুন, নইলে আমার দেশের একবার হালচাল অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এখন ট্যারিফ সব গল্প হয়ে গেছে, এফটিএ গল্প হয়ে গেছে, আগে এখন প্রাণ বাঁচাও। এখন এখন ট্রাম্প পড়েছেন খুব মুশকিলে। ট্রাম্প এখন নরেন্দ্র মোদীকে ফোন করে এখন হাতে পায়ে ধরছেন যে করে হোক আপনি একটাখানি ব্যবস্থা করুন। তো দেখা যাক এখন তেলের কি ব্যবস্থা হয়, আজকে বললে কালকেই তো হবে না। সুতরাং এই যে আপনাদের দেশে বা বাংলাদেশে পাম্পের পর পাম্পের দীর্ঘ লাইন সমস্ত দেখা যাচ্ছে, সমস্ত মানে যানজট হয়ে গিয়েছে পাম্পের সামনে, তেলের জন্য হাহাকার। এখন নিজের তেল ব্যবহার করার পর যদি উদ্বৃত্ত হয় তবে তো ভারত দেবে, এখন দিলে ভালো, না দিলে কি করা যাবে, আমাদের হাতে তো কিছু নেই, আমরা বড়জোর চেষ্টা করতে পারি। তো দেখা যাক সামনে কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। আর একটা কথা, এই ভিডিওটা আমি এডিট করার জন্য ভিএনএ দেবো, ছবিটা একটু হেজি হতে পারে, আপনারা একটুখানি মাফ করে দেবেন।